সবাইকে শুভেচ্ছা। স্টেপস আয়োজিত আসুন মনের কথা শুনের আজকের পর্বে স্পেস একটি নারীবাদী সংগঠন, শান্তি, সমতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা কাজ করছি। চলে এসেছি আজকে আমাদের নিয়মিত আয়োজন, মানসিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আসুন মনের কথা শুনিতে। আজকে আমাদের সাথে আছেন আমার ভীষণ ভীষণ প্রিয় দুজন মানুষ। একজন হচ্ছেন বাংলাদেশের মানুষ, যাকে আসলে জনস্বাস্থ্য বিশদ চিকিৎসক হিসেবেই চেনেন, ডক্টর লেলিন চৌধুরী। কিন্তু ওনার সম্পর্কে অনেকেই যেটা জানেন না সেটা হচ্ছে যে উনি নিয়মিত মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিয়ে থাকেন অনেককে, যারা আমার মতন দু চারজন তারা হয়তো সেটা জানেন। আম, তো আজকে তাকে আমি সেই মানসিক স্বাস্থ্য বিষয়ক যে পরামর্শ, সেই জায়গা থেকেই তাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো। এবং আমাদের সাথে আছেন শ্রাবস্তী মজুমদার, সুদূর কলকাতা থেকে। শ্রাবস্তী শ্রাবস্তী মজুমদার কলকাতায় মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিয়ে থাকেন, বিশেষ করে জেন্ডার এবং সেক্সুয়ালিটি নিয়ে তিনি কাজ করে থাকেন। তো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আম, তো শুরু করছি আজকের আমাদের আয়োজন। আসলে আমরা এটা আমাদের তৃতীয় পর্ব, এবং আমরা এর আগে কথা বলেছিলাম স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এবং আমরা করোনার সময় লক্ষ্য করেছি যে মানুষের যে ঘরে বন্দি থাকা অবস্থায় যে দুজন মানুষ একসাথে থাকে, বা অনেক সময় আছে যে অনেকে হয়তো একসাথে থাকছে না কিন্তু তাদের একটা ভালোবাসার সম্পর্ক আছে, এবং তারা দুজন হয়তো দূরে আছেন। তো এইরকম যে ভালোবাসার সম্পর্ক, খুব কাছের মানুষটা তাকে হয়তো দেখছেন না, দূরে থাকছেন, এখানে নানান রকম ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে, দূরত্ব তৈরি হচ্ছে, এবং নানান কিছুই হচ্ছে এই সময়টায়। এই সময়টা বলে না, ওভারঅল আমার কাছে যেটা মনে হয় যে ভালোবাসার যে সম্পর্ক বা একান্তই যে সম্পর্কটা আমরা বলি, ব্যক্তিগত সম্পর্ক, আমরা হয়তো সারা জীবন একটা মানুষের সাথে থাকি বা বিভিন্ন নানান ধরনের বোঝাপড়া, মানবিক নানান কিছুই আমাদের মাঝে হয়। তো এই সম্পর্কটা হয়তো আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে কমপ্লিকেটেড সম্পর্ক, কিন্তু মানুষ খুব সরল ভাবে এই সম্পর্কটা যাপন করে। সেই জায়গা থেকে আসতে চাচ্ছি আমি, প্রথমেই লেনিন ভাইয়ের কাছে যাচ্ছি। লেনিন ভাই, আসলে ভালোবাসাটা কি? আমরা বলছি যে ভালোবাসার টানা পড়েন নিয়ে আমরা কথা বলবো। ভালোবাসা কি? শ্রীমান রবীন্দ্রনাথ ঠাকুরের নায়িকা বলেছিলেন, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। আজকে শ্রাবণের প্রথম দিন, ঠিক এই দিনে রবীন্দ্রনাথের একটা চমৎকার গান রয়েছে, শ্রাবণের ধারার মতো করুক ঝরে, তোমার ওই সুরটি আমার মুখের পরে বুকের পরে। সম্ভবত এটিই ভালোবাসা, যে অনুভবটা বুকের পরে মুখের পরে শ্রাবণের ধারার মতো ঝরে পড়ে, আমরা তাকেই ভালোবাসা করতে পারি। তার আগে একটু বোঝা দরকার মানুষ কেন ভালোবাসে। ভালোবাসার দুটো ধরন। একটি হচ্ছে একজন মানুষের সাথে আরেকজনের মানুষের সম্পর্ক তৈরি হয়, এর পেছনে দুটো উদ্দীপক কাজ করে। একটা হচ্ছে তার হরমোন, যৌন হরমোন। আরেকটা হচ্ছে স্বাভাবিক সঙ্গবোধ। স্বাভাবিক যে সঙ্গবোধ, এখান থেকে যে ভালোবাসাটা তৈরি হয় সেটি একটি মানুষের সাথে একটি বেড়ালের, অথবা একটি পাখির, অথবা অন্য কোনো প্রাণীর। এটি হচ্ছে স্বাভাবিক সঙ্গবোধ থেকে। আমরা সাধারণত মানুষের ভালোবাসার আলোচনায় এটিকে বাইরে রাখি। দ্বিতীয়ত যেটি হচ্ছে মানুষের শরীরের হরমোন থেকে যে ভালোবাসাটা তৈরি হয়। মানুষের জন্মের সময়ই তার শরীরে এক ধরনের সময় নির্ভর কতগুলো সংকেত ধ্বনি তার কোষের ভেতরে জিনে জিনে লুকিয়ে থাকে। একটা সময় যখন আসে, ধরা গেল গড়ে 11 থেকে 12 বছর 13 বছর সময়, তখন সেই সংকেতগুলো আত্মপ্রকাশ করে। আত্মপ্রকাশ করে শরীরে কতগুলো পরিবর্তন সূচিত হয়। একটি ছেলে তার বালকত্ব ভেঙে তার গোঁফ তৈরি হয়, গলার স্বর ভেঙে যায়। একটি মেয়ে, তার শরীরে কতগুলো পরিবর্তন তৈরি হয়, তার স্তন কুড়ি তৈরি হয়, এবং তার মাসিক ঋতুস্রাবটাও শুরু হয়। এগুলোর মধ্য দিয়ে মূলত একটি ভিন্ন জীবন যাপন করে, এবং এই জীবনের বৈশিষ্ট্য হলো কোনো ব্যাখ্যাহীন ভাবে সেই মানুষটি আরেকজন মানুষের সান্নিধ্য কামনা করে। এই যে সান্নিধ্য কামনার তীব্রতা, এরই প্রচলিত নাম বা সাহিত্যিক নাম হচ্ছে ভালোবাসা। তো এই ভালোবাসার পেছনে একদিকে যেমন তীব্র কামনা থাকে,
এই কামনাটাকে আমরা কিভাবে বলি? একজন ইংরেজ কবি বলেছেন, দেন কাম অ্যানাদার ফিলিংস, red earth than red, deeper than death is the hunger for another one. মানে মৃত্যুর চেয়েও গভীরতর, লালের চেয়েও গভীরতর লাল একটা অনুভূতি মানুষের মধ্যে তৈরি হয়। সেই অনুভূতিটি আরেকজন মানুষকে পাওয়ার আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাটা কেন হয়? যখন হরমোনগুলো শরীরের ভেতরে শ্রাবণের তুমুল ঝড় তোলে, এই ঝড়টা পৌঁছে যায় মস্তিষ্কে। মানুষের মস্তিষ্কের, সমস্ত প্রাণীরই মস্তিষ্কের দুটো অংশ। মানুষের মস্তিষ্কের একটি অংশ অন্য প্রাণীর থেকে অনেক বেশি উন্নত। সেই উন্নত মস্তিষ্কের একটি জায়গা আছে, কতগুলো কোষ আছে, সেখানে যখন হরমোনের প্রভাব পড়ে তখন তার মধ্যে কতগুলো পরিবর্তন সূচিত হয়। যে মানুষটার দিকে, তার পছন্দের মানুষের দিকে তাকালে কেন যেন ভেতরে গুনগুনিয়ে সুর তৈরি হয়, অথবা আকাশের দিকে তাকালে আকাশের রংটাকে অকারণে গাঢ় মনে হয়, অথবা সবুজকে অকারণে বেশি সবুজ মনে হয়। এবং এই সময় একটি প্রধান বোধ হচ্ছে এক ধরনের বেদনার বোধ। এই বেদনার বোধের জন্য রবীন্দ্রনাথ চমৎকার বলেছেন, অকারণে বারবার আসি তব দুয়ারে। অর্থাৎ কারণহীনভাবে সে পছন্দের মানুষটির দিকে কাছে আসে। ক্লাসে যখন একটি মানুষ এরকম অন্য একটি মানুষের প্রতি তার এই ধরনের ভালোবাসার বোধ তৈরি হয়, তখন সে ক্লাসে পড়তে পড়তে সেই মানুষটির দিকে তার চোখ চলে যায়। এই যে বোধটি, এই বোধটাকে আমরা ভালোবাসা বলবো। আমি এভাবে বলতে পারি, ধরুন একটি চুম্বক যদি আমরা কোথাও রাখি, চুম্বকের চারদিকে একটি আবেশ ক্ষেত্র তৈরি হয়। সেই আবেশের মধ্যে কোনো ধাতব পদার্থ এলে চুম্বক তাকে আকর্ষণ করে। তেমনি মানুষের মস্তিষ্কে যখন এই হরমোন প্রভাবিত বোধগুলো তৈরি হয়, তখন তার চারদিকে এক ধরনের আবেশ ক্ষেত্র তৈরি হয়। সেই আবেশ ক্ষেত্রের চারদিকে কোনো মানুষ এলে, তার ওই আবেশ ক্ষেত্রের মতো পছন্দনীয় কোনো মানুষ এলে তখন তার মধ্যে ভালোবাসার তৈরি হয়। এবং এই ভালোবাসার আকাঙ্ক্ষাটা শুরু হয় তীব্র পাওয়ার আকাঙ্ক্ষা থেকে। কিন্তু ভালোবাসার পেছনে সব সময়ই এক ধরনের বেদনার বোধ কাজ করে। মনে হয় আমি যা চেয়েছিলাম তা বোধহয় পাইনি। রবীন্দ্রনাথের ভাষায় আবার বলবো, হেথা নয় হোথা নয়, অন্য কোথা অন্য কোনোখানে। ভালোবাসা এরকম একটি বিষয় যে সে পরিপূর্ণ তৃপ্ত হতে পারে না। অনেক সময় আমরা দেখি সঙ্গ সুখে আমরা ভালোবাসা বলতে বুঝে থাকি, অর্থাৎ দুটো মানুষ একত্র রয়েছে, তারা পরস্পরের সঙ্গ সুখ লাভ করে, কিন্তু এটাই যে ভালোবাসা তা না। কিন্তু ভালোবাসা হচ্ছে যে ভেতরের, মনের ভেতরে যে, মানে ভেতরের যে সুর, পদাবলীর ভেতরে যে, মানে সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন, এই সুরেরও গভীর সুরে যে সুরটাকে বাজিয়ে দিতে পারে, সেই ভালোবাসা তখনই বেজে ওঠে। ভালোবাসার সাথে শরীরের সম্পর্ক আছে এবং নেই। আছে কিভাবে? ভালোবাসা, হ্যাভলক এলিসের যে উদ্ধৃতিটা আমি দিয়েছিলাম, যে একজন শরীরকে টানে, এটি ভালোবাসার শরীর রূপ। তারপরেও কিন্তু ভালোবাসার শরীর থেকে ক্রমশ মস্তিষ্কে বাসা বেঁধে ফেলে। কিরকম? আমরা একটা বিখ্যাত উদাহরণের কথা জানি, জা পল সার্ত্রে এবং সিমন দা বুভয়ার, একজন নারী এবং পুরুষ, তারা একত্রে বাস করেছে সারা জীবন, তারা ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিল। কিন্তু কখনো কখনো সিমন দা বুভয়ার তার শরীরী প্রয়োজন মেটাতে অন্য একটি বন্ধুর শয্যায় যেতেন। এই শয্যায় যাওয়াটা কিন্তু তার ভালোবাসাকে আহত বা ব্যাহত করেনি। আর ভালোবাসার কুৎসিত প্রকাশ ঘটে মালিকানা বোধের মধ্য দিয়ে। ভালোবাসার মানুষটিকে যখন কেউ ভেবে ফেলে যে সে আমার সম্পত্তি, আমার মালিকানাধীন আর 10টি জিনিসের মতো একটি, তখন ভালোবাসা কিন্তু কুৎসিত একটি রূপে তৈরি হয়, এবং তখনই টান পড়েন এবং তখনই যন্ত্রণা চলে আসে। ভালোবাসা যখন মুক্ত হয় তখন এটি অনেক উচ্চাঙ্গের জায়গায় থাকে, আর যখন এটি মালিকানা বোধের জায়গায় আসে তখন কিন্তু এটি থেকে টান পড়েন, যন্ত্রণা বেশি তৈরি হয়। আমি আপাতত এখানেই শেষ করছি।
উজ্জ্বল, মাইক্রোফোন অন করো। সরি। লেনিন ভাই খুব সুন্দর করে বলেন এবং অনেক মেডিকেল টার্মস এর মধ্যে থেকে অনেক কিছু যাই হোক, সেটা হয়তো আমার পক্ষে বোঝা হয়তো যাবে, কিন্তু বলা মুশকিল আমার জন্য। তো আমি শ্রাবস্তিদের কাছে আসছি যে লেনিন ভাই বলছিলেন যে ভালোবাসায় বেদনাটা সব সময় থাকে, একটা বেদনার অনুভূতি। তো আপনি অ্যাজ এ সাইকোলজিস্ট বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে যে আপনি কাজ করছেন, যে এই যে ভালোবাসায় বেদনা সবসময় থাকে, এটা কেন? মানে কেন বেদনা থাকতে হবে? বা এই যে আমি একজন মানুষকে ভালোবাসছিলেন, যে বলে যে ভালোবাসতে তাকে সবসময় কাছে পেতে ইচ্ছা হয়, তাকে সবসময় ভালোবাসতে ইচ্ছা হয়, বা এই ধরনের আকাঙ্ক্ষা গুলো তৈরি হয়, তারপরে আমরা দেখি যে ভালোবাসায় নানান রকম সমস্যা হয়। তো এর পেছনের কারণটা কি আসলে? আহ, কারণ তো নানা রকমের, মানে এটা বলতে গেলে অনেক অনেক কিছু বলতে হয়। ভালোবাসা, যদি ভালোবাসা, আহ, মানে ভালোবাসার যে অনুভূতি এবং ভালোবাসার যে চাহিদা, এটাকে আহ মানসিক স্বাস্থ্যের জায়গা থেকে একটা মৌলিক চাহিদার জায়গা থেকে দেখা হয়। আমি দুটো তত্ত্বের কথা বলবো ছোট করে। একটা হলো ডেসি এবং রায়ানের আত্মনিরূপণের তত্ত্ব। তত্ত্বটার নাম কিন্তু আত্মনিরূপণের তত্ত্ব। যেই তত্ত্বে তিনটি মৌলিক চাহিদার কথা বলা হয়েছে। একটা হলো আমার পারদর্শিতার চাহিদা, আমি পারদর্শী হব, কোনো কোনো কাজ আমি ভালো করে করতে পারবো। আরটা হলো আমার ব্যক্তি স্বাতন্ত্র্য বা আমার ব্যক্তি স্বাধীনতা, আমি নিজে কি করব, কিভাবে বাঁচবো সেটা নিরূপণের যে অধিকার, তার চাহিদা। এবং আরেকটা হলো সম্পর্ক যুক্ত থাকার চাহিদা। তো এই সম্পর্ক বিভিন্ন সম্পর্ক হয়, তার মধ্যে ভালোবাসার সম্পর্কও একটা সম্পর্ক। এখান থেকে আমি আরেকটা তত্ত্বের কথা ছোট করে বলি। আব্রাহাম ম্যাসলো, তার নামও আমরা শুনেছি নিশ্চয়ই অনেকেই। তিনি যে চাহিদার সোপানের কথা বলেছেন, সেখানেও কিন্তু তিনি সম্পর্ক যুক্ত থাকার চাহিদার কথা বলেছেন। একদম প্রথমে শুরু হয় একটা বাচ্চার বেসিক যে মৌলিক চাহিদা দিয়ে, খাদ্য বস্ত্র বাসস্থান। তারপরে কিন্তু তার একটা নিরাপত্তার চাহিদা চলে আসে, যে আমাকে আমাকে কোনো বিপদে পড়তে হবে না, আমি সেফ থাকবো, নিরাপদ থাকবো। সেখান থেকে কিন্তু চাহিদা আসে একটা ভালোবাসা পাওয়া এবং যত্ন পাওয়ার, এবং ভালোবাসা দেওয়া এবং যত্ন দেওয়ার। তারপর থেকে সেলফ এস্টিম বা আত্মমূল্যায়নের চাহিদা, আত্মমর্যাদার চাহিদা, এবং একদম ওপরে সেলফ অ্যাকচুয়ালাইজেশনের চাহিদা। তো সেখানেও দেখা যাচ্ছে ভালোবাসা দেওয়ার এবং ভালোবাসা পাওয়ার, যত্ন দেওয়ার এবং যত্ন পাওয়ার একটা চাহিদা কিন্তু থাকছে। তার ফলে ভালোবাসা একটা চাহিদা, যে চাহিদা ছাড়া মানুষ থাকতে পারে না। এবং একটা বাচ্চা যখন বড় হয় আস্তে আস্তে, ফ্রয়েডের তত্ত্বই ধরি বা এরিক এরিকসনের যে ডেভেলপমেন্ট স্টেজেস অফ ডেভেলপমেন্ট আছে সেটাই ধরি, সেখানেও কিন্তু একটা জায়গায় বলছে একটা বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়, সে একটা পরিবেশের মধ্যে দিয়ে বড় হয় যেখানে তাকে ভালোবাসা হচ্ছে। তারপরে আস্তে আস্তে সে নিজের সম্বন্ধে একটা তার ধারণা গড়ে ওঠে। সে অনেক কিছু পারে, অনেক কিছু পারে না, অনেক কিছু না পারার মধ্যে দিয়ে এবং পারার মধ্যে দিয়ে আস্তে আস্তে বড় হয়। তার নিজের সম্বন্ধে একটা ধারণা তৈরি হয়। সমাজের মধ্যে সে কি, সে সমাজের একজন মানুষ, এবং সে সামাজিক একজন মানুষ, এবং সে ব্যক্তি, স্বতন্ত্র ব্যক্তি হিসেবেও একজন মানুষ। সেই হিসেবে তার একটা আত্মপরিচয় তৈরি হয়। এবং তারপরে কিন্তু সে যখন নিজেকে বুঝতে শুরু করে এবং আস্তে আস্তে অপরকে বুঝতে শুরু করে, তখন অপরের সঙ্গে একটা সম্পর্ক যুক্ত হওয়ার ইচ্ছে তার মধ্যেও কিন্তু আসে। এবং এই যে তার মানে এই চাহিদাটা আজ থাকছেই সবার মধ্যে। এবার এই যে স্পেশাল রিলেশনশিপ বা ভালোবাসার সম্পর্ক, এই সম্পর্ক কিন্তু একটা নিজে হাতে তৈরি সম্পর্ক। তার আগেও নিজে হাতে তৈরি সম্পর্ক হলো বন্ধুত্বের সম্পর্ক, সেখানেও ভালোবাসা আছে, যেটা কিন্তু আমি আমার জন্মসূত্রে পাচ্ছি না। আমি প্রথম কিছু একটা নিজে হাতে তৈরি করছি। তার ফলে তার প্রতি আমার ভালোবাসা, তার প্রতি আমার এনগেজমেন্ট, তার প্রতি আমার মানে সে যেন একটা বিশাল বড় ধন রত্ন আমার হাতে, আমার নিজের হাতে তৈরি একটা জিনিস। কারোর সঙ্গে আমি আমার আমার নিজের মতন করে, আমার পছন্দ দিয়ে, আমার তার সঙ্গে থাকার ইচ্ছে দিয়ে একটা সম্পর্ক তৈরি করছি। সেটা কোথাও গিয়ে যেন একটা নিজেরই এক্সটেনশন হয়ে যায়, যেন আমার সেলফের এক্সটেনশন, আমি যা, আমার আত্মের একটা যেন পরিধিটা বেড়ে যায় আরেকজন মানুষকে ভালোবাসার মাধ্যমে। সেই ভালোবাসার সম্পর্কটাও যেন আমি। তো এই আমিতে যখন ধাক্কা পড়ে, যখন আমি যখন কাউকে ভালোবাসছি, সেখানে আমার তাকে পেতে সবসময় ইচ্ছে করে, কারণ আমি তার মধ্যে দিয়ে, সেই ভালোবাসার মধ্যে দিয়ে নিজেকে আরো অনেক বেশি করে পাচ্ছি।
এবং আমাকে কেউ ভালোবাসছে, আমায় কেউ স্নেহ করছে, আমায় কেউ যত্ন করছে, আমায় কেউ আদর করছে, আমার শরীরটাকে কেউ ভালো বলছে, আমায় কেউ সুন্দর বলছে, বা আমার কথা শুনে কারোর ভালো লাগছে, বা কারোর কথা শুনে আমার ভালো লাগছে, বা যেটা লেলিন ভাই বললেন যে সবুজটাকে আরো বেশি সবুজ মনে হচ্ছে, বা আকাশের নীলটা যেন একটা অদ্ভুত মায়াময় নীল হয়ে গেছে। এই যে একটা অদ্ভুত আনন্দ, উদ্দীপনা, একটা উত্তেজনা, এটাতে যখন একটুও হলো ঘষা লাগে বা একটুও যখন ফারাক আসে, যখন মনে হয় আমার এই এক্সটেনশন অফ সেলফটা হয়তো আমার থেকে সরে সরে যাচ্ছে, তখন আমরা আরো বেশি করে আঁকড়ে ধরি। বা হয়তো কোন একটা দ্বন্দ্ব এলো, তখন আরো বেশি আঁকড়ে ধরি, একটা হারিয়ে ফেলার ভয়। হারিয়ে ফেলা মানে যেন আমি নিজেকেও হারিয়ে ফেলছি কোথাও গিয়ে। এই যে নিজেকে হারিয়ে ফেলা, এইখান থেকেই বোধহয় বেদনার সৃষ্টিটা হয়। যে আমি চাইছি তাকে সবসময় রাখতে আমার কাছে, কিন্তু আমি নিজেকে হারিয়ে ফেলছি। এখানে ওই রবি ঠাকুরের কাছেই আবার ফিরে ফিরে আসতে হয় বারবার। মানে আমার যেটা মনে হয় যে এই যে সব পথ এসে মিলে গেল শেষে তোমারই দুখানি নয়নে, এই যে একটা সমস্ত কিছু যেন একদম মিলেমিশে ওই একটা জায়গাতেই দাঁড়িয়ে গেছে, এইখানটাতেই কিন্তু বেদনার সৃষ্টি হয়। কারণ আমার তো আর কোনো জায়গা রইলো না, আমার তো সব কিছু এনে আমি একটা জায়গাতেই দাঁড় করিয়ে দিলাম, এবং আমিও সেখানে মিশে গেছি। আমিও আর নিজেকে সেখান থেকে আলাদা করে দেখতে পাচ্ছি না। আমি যে একটা আলাদা ব্যক্তি, আমার যে একটা স্বতন্ত্র পরিচয় আছে, সেটা কিন্তু আমিও আর দেখছি না। আমি ওই সবটা মিলে একজনের চোখের মধ্যেই ঢুকে গেছি। এবং এই যে একটা হারিয়ে ফেলার জায়গা, এবং সেখান থেকে যদি ওই চোখ দুটো হারিয়ে যায়, তাহলে তো আমিও হারিয়ে যাব। আমাকে আর কে দেখবে, বা আমি বা কাকে দেখবো? বোধহয় এই বেদনার জায়গা থেকে একটা অন্য দিক চলে আসে। আহ মানে আমি আপাতত সেটা, আপাতত বেদনা দিয়েই আমি আপাতত থামছি, অন্য দিকটার কথা পরে আবার বলবো, যে অন্য দিকটায় কি করে যাওয়া যায়। কিন্তু বেদনাটা কোথাও গিয়ে আমার মনে হয়, আমি যেরকম কাজ করি, এবং লকডাউন যেটা শিমুল বলে শুরু করলো, যে এই লকডাউনের মধ্যে কিছু মানুষ একসঙ্গে থাকতে পারছেন, কিছু মানুষ পাচ্ছেন না থাকতে একসঙ্গে, ভালোবাসার মানুষের থেকে অনেক দূরে থাকতে হচ্ছে, শুধুই ফোনে কথা হচ্ছে, বা হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং, বা বা অন্য যে কোনো রকমের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেখানে ছুতে পারছে না মানুষটাকে, ঝগড়া হলে প্রাণ দিয়ে ফাটিয়ে ঝগড়াটাও করতে পারছে না। ফলে কোথাও গিয়ে যেন একটা ওই আবার হারিয়ে ফেলার ভয়, কোথাও গিয়ে আমি বোঝাতে পারছি না তাকে আমি তাকে কতটা ভালোবাসি, বা কোথাও গিয়ে সে যদি আমার ফোনটা একবার একবার রিং হলেই না ধরে, আমার মনে হচ্ছে তাকে আমি হারিয়ে ফেললাম। তো কম বয়সীদের মধ্যে, আমার কাছে যেহেতু অনেক কম বয়সী মানুষ কাউন্সিলিং এর জন্য আসেন, তাদের মধ্যে কিন্তু এইটা নিয়ে ভীষণ একটা কষ্ট চলছে এই লকডাউনের মধ্যে। শিমুল, আপাতত আমি এখানে রাখছি, বেদনার কথাটা এখানে রাখছি, এরপরে তুমি আবার বলো, আবার কথা বলি, আমরা অন্যদিকে যাব। আহ, খুব সুন্দর করে বললেন শ্রাবন্তী, যে নিজেকেই আমরা হয়তো কোথাও হারিয়ে ফেলি, বা নিজেকেই হারিয়ে ফেলার একটা ভয় থেকে হয়তো বেদনাটার সৃষ্টি হয়। কিন্তু আমি লেনিন ভাইয়ের কাছে একটু এই জায়গাটায় আসতে চাচ্ছি, যে উম, নিজেকেই হারিয়ে ফেলা মানে আসলে আমরা তো প্রত্যেকেই ভিন্ন ভিন্ন মানুষ, বা ভিন্ন ভিন্ন পরিবেশে পরিস্থিতিতে বেড়ে ওঠা মানুষ। তখন আমরা যখন দুজন মানুষ দুজনকে ভালোবাসি, তখন আমরা একজন আরেকজনের অস্তিত্বের মধ্যে আসলে মিলেমিশে যাই। এই জায়গাটাকে আসলে ঠিক কিভাবে বিশ্লেষণ করবেন? মানে প্রত্যেকটা মানুষের সত্তা তো আলাদা, এবং প্রত্যেকটা মানুষের চয়েসও আলাদা আসলে। আহ, তার সবকিছুই আলাদা, কিন্তু আমরা আবার চাই যে ও আমার মতন চলুক, বা আমি ওর, সে চায় যে আমি তার মতো চলি। এই যে দুজনারই একটা চাওয়া, যে আমরা দুজন একদম দুজনেই চাই যে অন্য ব্যক্তিটা তার মতো করে চলুক, সেটা তো সবসময় আসলে সম্ভব হয় না। তো এই যে অস্তিত্বের মধ্যে ঢুকে যাওয়া, এটাকে আসলে ঠিক কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। মূলত বেদনার জায়গাটি এখানেই। দুজন মানুষ যখন পরস্পরকে ভালোবাসে, দুজন মানুষ কিন্তু ভিন্ন, কখনোই একজন মানুষের মতো আরেকজন মানুষের হওয়া সম্ভব না। তো একজন মানুষ, সে তার প্রিয় মানুষটিকে নিজের ভাবনার মতো দেখতে চায়, তৈরি করতে চায়। মূলত ওই মানুষটি কিন্তু কখনোই এর ভাবনার প্রতিরূপ হওয়া সম্ভব না। অর্থাৎ সে ওই মানুষটাকে নিজের মতো করে তৈরি করে নিচ্ছে, ওই মানুষটাও তার বিপরীত মানুষটাকে নিজের মতো করে তৈরি করে নিচ্ছে। এ দুটো কিন্তু কখনো মিলবে না। যখন প্রাত্যহিকতায় দৈনন্দিন জীবনে প্রতিটি ছোটখাটো বিষয়ে এই ভিন্নতা বোধটি ফুটে উঠে, তখনই আশা ভঙ্গের বেদনা তৈরি হয়। এ কারণেই কিন্তু ভালোবাসাটা ভাবনায় যত রোমান্টিক, বসবাসের ক্ষেত্রে কিন্তু ততটা রোমান্টিক না। কারণ কল্পলোক থেকে, বিভ্রম লোক থেকে বাস্তব লোকে পা রাখলে কতগুলো ভিন্ন তৈরি হয়। বিষয়টা এরকম,
নজরুল ইসলাম চমৎকার বলেছেন, আমারই প্রিয়ার বুকে তাহারি শয্যায় নাহি পাওয়া হয়ে তুমি কাঁদো একাকিনী ওগো মোর প্রিয়ার সতিনী। তার মানে সে যাকে পেয়েছে, পাওয়ার পরে দেখে এই সে না, ভিন্ন কাউকে সে চেয়েছিল। ওই ভিন্ন লোকটাকে, ভিন্ন মানুষটাকে সে নিজে যার বোধ দিয়ে তৈরি করেছে। আসলে এই বোধের প্রতিমূর্তি এ কারণেই দেখবেন প্রতিটি ভালোবাসায় যেখানে বিরহ বা বিচ্ছেদ রয়েছে সেটি মহান হয়ে যায়। সেটি রাধাকৃষ্ণ হোক, লাইলি মজনু হোক, শিরিফ ফরহাদ হোক। কিন্তু যখন মিলনে আসে তখন সেটি আর আবেদন রাখে না, আবেদনহীন হয়ে যায়। কারণ মিলনের মধ্য দিয়ে বিভ্রমের যে পর্দাটি এটি উঠে যায়। এ কারণে যখন ভালোবাসার মানুষ দুটো একত্রে বাস করা শুরু করে, তখন তারা যতটা না ভালোবাসে তারও চেয়ে বেশি বোঝা পড়ার মধ্য দিয়ে আসে। তারা ধরে নেয় তাদেরকে একত্রে জীবনযাপন করতেই হবে, করতে গিয়ে কিছু গ্রহণ কিছু বর্জন এর মধ্য দিয়ে চলে। এই জন্যই মানে ভালোবাসা এটি যতটা কবির কবিতাতে অথবা শিল্পীর গানে অথবা ছবি আঁকাতে মোনালিসার হাসিতে লুকিয়ে থাকে, বাস্তব জীবনে কিন্তু এটি অধরা। আর অধরা বলেই কিন্তু মানুষের সমস্ত জার্নি, জীবনের যে ভ্রমণ একদম সভ্যতার শুরুকাল থেকে এইটাকে পাওয়ার জন্য, এবং শেষ পর্যন্ত সেটাই বলে যে নাহি পাওয়া হয়ে তুমি কাঁদো একাকিনী ওগো মোর প্রিয়া সতিনী। এই ভালোবাসার কতগুলো আমার শক্তি রয়েছে। যেমন ধরুন, এই ভারতবর্ষে আমরা যেটাকে প্রথম কাব্য মহাকাব্য বলি রামায়ণ, ঋষি বাল্মীকি, রত্নাকর থেকে সবেমাত্র বাল্মীকিতে তিনি রূপান্তরিত হয়েছেন। বিকেলে হাঁটছেন একটা হ্রদের ধারে, একজোড়া সারস ক্রঞ্চ তারা মিথুনরত। ব্যাধের স্বরে একটি সারস স্বরাঘাতে মারা গেল। আরেকটি সারস সে মৃত সারসটিকে ঘিরে তার উথাল পাথাল বেদনার বহিঃপ্রকাশ, মৃত্যু ভয়কে তুচ্ছ করে। বাল্মীকির মুখ দিয়ে উচ্চারিত হলো, হে শিকারী, তোমার কথা কেউ মনে রাখবে না, কিন্তু সারসের এই যে বেদনার কথা এটি মানুষ মনে রাখবে। এবং এই বেদনাটাই কিন্তু ভালোবাসার বেদনা। এটি আমরা দেখেছি সেই রামায়ণ থেকে শুরু করে ভারতচন্দ্র হয়ে, রবীন্দ্রনাথ হয়ে আজকের শ্রাবস্তী মজুমদার পর্যন্ত সেটি প্রবাহিত। কেন? কারণ এটি কখনো ধরা পড়ে নাই মানুষের অবয়বে। সে যখন ধরতে যায় মনে হয় ধরেছি, কিন্তু তার মনে হয় ধরার পরে মনে হয় না, এটি না, অন্য কিছু। এই যে অতৃপ্তির বোধ, এই অতৃপ্তির বেদনাই মানুষকে সভ্যতা নির্মাণে সারাক্ষণ কর্মরত রাখে, শিল্প নির্মাণে, সাহিত্য নির্মাণে। এবং সেই যে মধ্যযুগের চিত্রলেখা ভাস্কর্য, সে পাথরের নারীটি হাতে একটি কলম নিয়ে লিখতে গিয়ে, হাতে একটি পালক নিয়ে লিখতে গিয়ে সুদূরের দিকে তাকিয়েছে, সেই তাকানোটা তার কখনো আর শেষ হয় না। শেষ হয় না বলেই কিন্তু সেই মানবীটি, সেই মানুষটি ক্রমাগত আমার যুগে, আমার পরের যুগে, তারও পরের যুগে সঞ্চারিত হয়ে আসে। আসলে এই অতৃপ্তি বোধ থেকে বেদনা, আর মানুষ এই বেদনাটাকে খুব পছন্দ করে বলেই কিন্তু শেলি বলেছিলেন, আমাদের মধুরতম সঙ্গীত হচ্ছে আমাদের গভীর বেদনার কাব্য। আওয়ার সুইটেস্ট সং আর দোজ আর টেল অফ আওয়ার স্যাডেস্ট সং। আমাদের সেই গভীরতম বেদনার কাব্যটাই কিন্তু আমাদের মধুরতম সঙ্গীত হয়ে প্রকাশিত হয়। জি হ্যাঁ, আমি শেষ করছি আপাতত। আচ্ছা, খুব সুন্দর করে বললেন লিলিন ভাই যে বেদনাটাই হয়তো আমাদের মানে এক ধরনের ভালো লাগা, বেদনার মধ্যেই এক ধরনের ভালো লাগা কাজ করে। শ্রাবস্তীদির কাছে আসছে যে আহ ভালোবাসলে আমরা যে কথাটা আমি আগেও বলছিলাম যে দুটি মানুষই ভিন্ন, কিন্তু এক ধরনের ভালোবাসলে একজন একে অন্যের প্রতি এক ধরনের অধিকার বোধ আসলে তৈরি হয়। যেন মানে ওই মানুষটিকে আমি যেন শুধুই আমার, বা আমি আমার মতো করেই সে সব থাকবে, এই এই ধরনের এক ধরনের অধিকার বোধ, বা যদি আরো একটু আহ সরাসরি বলি যে মালিকানা বোধ, যে হ্যাঁ এক ধরনের মালিকানা বোধ তৈরি হয়। তো এই জায়গাটাকে আসলে মানসিক স্বাস্থ্যের জায়গা থেকে ঠিক কিভাবে বিশ্লেষণ করবেন বা কিভাবে বলবেন যে এটা কি আসলে সম্পর্কের জন্য আসলে খুব একটা পজিটিভ কিছু হয় কিনা, বা এর কোনো এটার পেছনের কারণটা কি, ব্যাখ্যাটা কি? এই যে মালিকানা বোধ বা এই মানুষটি আমার,
আমার সম্পত্তি, যদি আমি একদম স্পষ্ট করেই বলি যে আমার আমার কাছের মানুষ, আমার ভালোবাসার মানুষ আমার সম্পত্তি, এই জায়গাটা কিন্তু কোথাও আমাদের এটা কিন্তু শুধু মানসিক স্বাস্থ্য দিয়ে বললে চলবে না, এটা কোথাও গিয়ে কন্টেক্সচুয়ালাইজ করতে হবে আমাদের পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে। কারণ এই পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা কিন্তু কোথাও এই মালিকানা জিনিসটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দেয়। এবং সে যদি আমরা দুটো মানুষের সম্পর্ক ধরি, তাদের লিঙ্গের কথা এই মুহূর্তে নাই বললাম, কিন্তু এখানে কোথাও গিয়ে তারা মনে করে নেয় যে যে মানুষ, এই মানুষটা আমার নিজের জিনিস এবং এর উপরে আমার সমস্ত অধিকার আছে, আমার ক্ষমতা আছে এর উপরে, এবং তার জন্য আমি একে পজেস করি, আমি আমি একে ওন করি, আমার নিজের জিনিস। এবং এটা কিন্তু একটা সময়ের পর যখন এই চোখের দিকে চোখ তাকালেই নীল আরো বেশি গভীর লাগছে, সবুজ আরো সুন্দর সবুজ লাগছে, সেই সময়টা চলে গেলে কিন্তু এটা শ্বাসরোধকারী একটা জায়গা তৈরি হয়। কারণ এই যে দুটো মানুষ ভিন্ন, এই কথাটা উঠলো, ফলে দুটো মানুষ যদি ভিন্ন হয় তাহলে তাদের চাহিদা ভালোবাসা কিছু জায়গায় মিলবে, কিন্তু কিছু জায়গায় তো অমিল থাকবেই। এবং ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা কিছুক্ষণ আগে বললাম যে ওই দেশি এবং রায়নের তত্ত্ব অনুযায়ী ব্যক্তি স্বাতন্ত্র্য বা ব্যক্তি স্বাধীনতা, অটোনমি, সেই কথাও তো বলা হয়েছে। ফলে মানুষের মধ্যে ওটাও একটা চাহিদা যে আমি নিজের জীবনটা নিজের মতন করে চালাতে চাইবো। এবার পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুরুষের ভূমিকা যারা নিচ্ছেন, তারা, তাদের শেখানো হয়েছে যে তোমার কাছের মানুষটি যদি অন্য লিঙ্গের হয় বা যদি অন্য লিঙ্গের ভূমিকায় থাকে তাহলে সে তোমার সম্পত্তি হয়ে গেল, এবং এই সম্পত্তিকে তুমি নিজের মতন করে উপভোগ করো। এবং অপর মানুষটা, সে স্ত্রী হোক বা স্ত্রীর ভূমিকায় কোনো একজন মানুষ হোক, সে কিন্তু তখন ভাবছে যে আমাকে সাবমিট করতে হবে, আমাকে তার মালিকানায় অভ্যস্ত হয়ে উঠতে হবে। পিতৃতন্ত্র তাই শেখায় যে একজন মালিকানা ফলাবে, একজন সেই মালিকানাটাকে মেনে নেবে। এবার এই জায়গা থেকে কিন্তু একটা শ্বাসরোধকারী, মানে যদি মানসিক স্বাস্থ্য আবার বলি, তখন কিন্তু নিজেকে প্রকাশ করতে না পারার যে কষ্ট সেটা কিন্তু আসে। যারা সাকাম করে মেনে নেয় তারা একরকম একরকম কষ্টের মধ্যে দিয়েই চলে যায় বা নিজের কথা ভাবে না। এইখানে কিন্তু নিজের কথা ভাবাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এই যে আমি একটা মানুষের সঙ্গে মিশে গেছি, তার চোখে আমার সবটা এসে মিশে গেছে, সেখান থেকে যদি আমি নিজেকে ডিসোসিয়েট করি, একটু আলাদা করে দেখা দেখা শুরু করি আমি একজন ব্যক্তি মানুষ হিসেবে, তাহলে কিন্তু আমার প্রয়োজন, আমার চাহিদা, আমার ভালো থাকা, আমার মন্দ থাকা গুলো সামনে চলে আসে। মানসিক স্বাস্থ্যের কাজ করার মাধ্যমে আমরা সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করি। যখন কারোর কষ্ট হয়, অন্য একজনকার মালিকানা সহ্য করতে না পারে, তখন কিন্তু তার এই জায়গাটা যে তুমি একজন আলাদা ব্যক্তি মানুষ এবং তোমার ভালো লাগা মন্দ লাগাগুলো আলাদা এবং তোমারও অধিকার আছে সেইভাবে বাঁচার, এই যে একটা মানে এখানে আবার নারীবাদের কথাও চলে আসে। এবং নারীবাদ তো বলে যে ওই পাওয়ার হায়ারার্কিটা আমরা মানি না, আমরা সেটাকে ভাঙার চেষ্টা করি এবং বলি সমান, সমান সাম্যে বিশ্বাস করি যে সবটাই মানে সবাইকে অধিকার সমান ভাবেই দিতে হবে এবং সেটাই আছে। ফলে সেই জায়গা থেকে নিজের অধিকার ক্লেম করা এবং নিজের ব্যক্তি স্বাতন্ত্র্য ক্লেম করার জায়গাটা আসে। এবং সেখান থেকে হয়তো আবার রবি ঠাকুরের কথা যদি বলি যে ওই আমার প্রাণের মাঝে সুধা আছে চাও কি, প্রাণের মাঝে সুধাটার খোঁজটা কিন্তু তখন পেতে হবে যে আমার মধ্যে কি আছে, সেলফ কেয়ার, সেলফ লাভ, সেই জায়গাটা আসার খুব দরকার হয়। কারণ অন্যের প্রতি অন্যের স্বপ্ন যাপন করতে করতে কোথাও গিয়ে ক্লান্তি আসে এবং মনে হয় যে আমার স্বপ্নটা তো কোথাও হারিয়ে যাচ্ছে। এবং আমাদের পিতৃতান্ত্রিক সমাজে নারী বা নারী ভূমিকায় যারা আছেন তাদেরই কিন্তু এই সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যালি হয়, পুরুষদেরও হয়, হয় না আমি বলছি না, কিন্তু সেটা হয়তো সংখ্যাতত্ত্ব হিসেবে কম। কিন্তু যখনই কেউ বেশি পাওয়ার দেখাচ্ছে, বেশি ক্ষমতাশালী হয়ে উঠছে এবং অন্য মানুষটার ভালো লাগা মন্দ লাগাটাকে শ্বাসরোধ করে দিচ্ছে এবং বলছে আমার কথা মতোই তোমায় চলতে হবে, এবং তোমার তোমার আলাদা কোনো ব্যক্তি স্বাধীন থাকার কথা নয়, সেখান থেকেই সমস্যা, বেদনাটা সেখান থেকে আরো বেশি হচ্ছে। এবং সেখান থেকেই কিন্তু আমাদের একটা কোথাও যেন ফোকাসে শিফট করতে হবে যে আমি তার এবং সে আমার, এই জায়গা থেকে শিফট করে আমি আমার, এবং আমার কিছুটা অংশ একটা অন্য মানুষেরও বটে, কিন্তু মেনলি আমি আমার, এই জায়গাটা হয়তো চলে আসে। আহ আমি এইটুকু এইখানটাই শেষ করছি, আবার আলোচনায় এগোক বলবো। আমি বোধহয় এই জায়গাটা একটু শুরু করি শিমুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সেটি হলো, আপনি যদি পিতৃতান্ত্রিক না বলে কর্তৃত্ববাদী বলতেন তাহলে বোধহয় ঠিক লাকসই হতো শব্দটা। কারণ কর্তৃত্ববাদ হচ্ছে, এটি কিন্তু লিঙ্গ দ্বারা কিন্তু নির্ধারিত না। ধরুন একটি দেশে একজন নারী প্রেসিডেন্ট,
সে যে প্র্যাকটিসটা করছে সেটা কিন্তু কর্তৃত্ববাদী, মানে আপনারা যেটাকে পিতৃতান্ত্রিক বলছেন সেই প্র্যাকটিসটা কিন্তু সে করছে, এই জন্য কর্তৃত্ববাদী হলে ভালো হতো। মূলত মালিকানার উদ্ভবটা হচ্ছে, একটু পিছনে ফিরে যেতে আমাদের হবে, যখন মানুষ সভ্যতার পথে যৌথ সম্পত্তির থেকে ব্যক্তি মালিকানা সম্পত্তির ধারণাটা আনলো, তখন যেটি ঘটলো, এই কর্তৃত্ববাদটা তখন প্রকাশ করলো। যেসব জায়গায়, অ্যামাজনের মতো জায়গায় যেখানে নারীরা শাসক ছিল, যোদ্ধা ছিল, সেখানে কিন্তু পুরুষরা নারীর সম্পত্তি হয়ে গেল, অথবা মাতৃতান্ত্রিক সমাজে হয়ে গেল। আবার যেখানে পুরুষরা প্রধান ছিল সেখানে নারীরা তাদের সম্পত্তি হয়ে গেল। তার মানে সম্পত্তিটা কর্তৃত্ববাদের সাথে যুক্ত, এবং ক্রমাগত সভ্যতার অগ্রসর হওয়ার সাথে সাথে এই সম্পত্তির ভাবনাটা নানা নৈতিকতা দিয়ে এটাকে বেঁধে ফেলা হলো। এবং এমনও দাঁড়ালো যে একজন এই ভালোবাসার বাঁধনে যুক্ত হলে সে অন্য কারোর সাথে যদি কিঞ্চিত সম্পর্ক হয় সেটাকে স্খলন বলা হলো। কিন্তু এটি কখনো বোঝা হলো না যে একজন মানুষের মনের পরিপূরক হওয়া আরেকজন মানুষের জন্য অসম্ভব, প্রায় অসম্ভব না, পরিপূর্ণ অসম্ভব। এই এটি সবার ক্ষেত্রেই। এই অসম্ভব জায়গাটাকে মানুষ সমঝোতার মাধ্যমে জীবন যাপন করতে চাইলো। ফলে হলো কি, একই সাথে সে আনন্দিত এবং বেদনা দুটোকে বহন করতে থাকলো। সে ভাঙনের ডাক শুনেও সে ভাঙতে পারে না। আবার সে যেটাকে ভালোবাসা বলতে চায় তার পরিপূর্ণ রূপটাও সে কিন্তু বাস্তবায়িত করতে পারে না। করতে না পারার কারণেই কিন্তু মালিকানার সত্যটা এখনো টিকে রয়েছে। এখন এই জায়গাটি থেকে আমরা সরে যাব কি যাব না, এই কথাটা এই মুহূর্তে ভাবার দরকার নাই। এই কারণে বলবো, সভ্যতা তার নিজের গতি অনুযায়ী কিন্তু চলে। খুব চমৎকার একটা কবিতা আছে, পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধ নারীশ্বর, এতদিন চাপা পড়েছিল নারী, আজ চাপা পড়িবে নর, এই টাইপের কথা। কিন্তু এটা আসলে ভাবার দরকার নাই। সম্ভবত সভ্যতা নিজের মতো করেই তার পথ তৈরি করবে, এবং তার ক্রমাগত যাত্রা হচ্ছে মানুষের সাথে মানুষের সাম্যতা। আমরা বলতে পারি মানুষের সভ্যতার যে আধুনিক যে হোমোসেপিয়েনের সভ্যতা 10 থেকে 12,000 বছর, এই মধ্যে আমাদের দুটো অর্জন রয়েছে। একটি অর্জন হচ্ছে তত্ত্বগত অর্জন, এটি কিন্তু বাস্তবে এখনো আসেন। তত্ত্বগত অর্জন হচ্ছে যে একজন মানুষের শ্রমলব্ধ সম্পদ অন্য যেন অবৈধভাবে ভোগ না করে। আরেকটা হচ্ছে প্রত্যেকটা মানুষ তার লিঙ্গ পরিচয়ে এবং সামাজিক এবং মানসিক লিঙ্গ, এই দুই পরিচয়ে সে সমমর্যাদা সম্পন্ন। এই দুটো বিষয় আমাদের এটি হচ্ছে তত্ত্বগত অর্জন। এখন আমার ব্যক্তিগত ধারণা যে সভ্যতার পরবর্তী ধাপটা হবে, আরো হয়তো অনেকগুলো বছর যাবে এই তত্ত্বগত অর্জনটাকে বাস্তবায়িত করতে গিয়ে। আবার এটাও ঠিক, এটা বাস্তবায়িত করতে করতে নতুন আরেকটি দিক, আমরা যেটাকে ডাইমেনশন বলি, সেটি আসবে, তখন আবার সভ্যতা সেদিকে যাবে। এভাবেই কিন্তু ক্লান্তিবিহীন ভাবে সভ্যতা অগ্রসর হতে থাকবে। হ্যাঁ, আমি শেষ করলাম। সুন্দর করে বললেন, মানে সভ্যতা কিন্তু এখন সভ্যতা হয়তো তার মতো করে একটা পথ বের করবে, কিন্তু আমরা তো বর্তমানে আছি এবং সেখানে নানান ধরনের সমস্যা হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা বলতে পারি সামাজিক ভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি একটু বলতে চাই যে এই যে আমরা ভালোবাসার মধ্যে বিভিন্ন রকম নিয়ম তৈরি করেছি, হ্যাঁ, যে আহ, তো বলাই যায় যে নিয়ম আসলে আমরা তৈরি করেছি। এইটা কি আসলে ঠিক আমাদের হরমোনাল জায়গা থেকে আসে, নাকি সমাজের তৈরি করা কিছু নিয়ম দ্বারা আমরা পরিচালিত হই? আহ যে কথাটা আমি তো শ্রাবস্তীর কাছে এই জায়গাটা আসতে চাচ্ছি, যে আম, যে আসলে কি আমরা ঠিক আমার মতো করে বা মুক্ত ভাবে কাউকে ভালোবাসতে পারি কিনা, নাকি আমিও আসলে আমার ভালোবাসাটাও কারো না কারো দ্বারা পরিচালিত হয় বা কোনো নিয়ম কানুনের দ্বারা পরিচালিত হয়? খুব ভালো প্রশ্ন। আসলে আমরা তো একটা সমাজবদ্ধ জীব। সমাজের নিয়ম কানুন গুলো আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং এইখানেই কিন্তু পিতৃতান্ত্রিক কথাটা ওই জন্যই ব্যবহার করলাম, কারণ আমাদের সমাজটা পিতৃতান্ত্রিক। তো তার কিন্তু কর্তৃত্ববাদ কথাটা আমার ভালো লাগলো। এটা অনেক বেশি অনেক মানুষকে একসঙ্গে আনে, অনেক
অনেকটা হয়তো একটা অনেকটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, পিতৃতন্ত্র যেরকম বলে দিচ্ছে একটা কিছু, কিন্তু যাই হোক। তো এই যে নিয়মগুলো সমাজের, এই সমাজের নিয়ম তো এভাবে বলে যে তুমি কিছু মানুষকে দাবিয়ে চলতে পারো, এবং কিছু মানুষ সেই দাবিয়ে চলাটাকে মেনে নিতে পারে। এবং সমাজের এই যে নিয়মগুলো সেটা কিন্তু ভীষণ ক্ষমতা দিয়ে, আহ ক্ষমতা দ্বারা চালিত। যার ক্ষমতা বেশি সে এইভাবে অন্য মানুষটাকে কন্ট্রোল করতে পারে, পরিচালনা করতে পারে। তো সেই নিয়মগুলোর জায়গা থেকেই আমরা মনে করি যে যখন কাউকে আমি ভালোবাসবো, তখন মানে আমার ভালোবাসা যেন সবার থেকে বেশি ভালো সুন্দর হয়। এখন আবার আমাদের সোশ্যাল মিডিয়া এসে গেছে, সেখানে আমার ভালোবাসাটা সুন্দর করে না দেখাতে পারলে আমি তো কি করে, আমি সবার সঙ্গে সবাইকে মুখ দেখাবো কি করে? আমাকে সুন্দর ছবি দিতে হবে, আমাকে সুন্দর কথা বলতে হবে আমার ভালোবাসার সম্পর্ক নিয়ে। নয়তো কিন্তু কোথাও গিয়ে আমি আমার এই হারিয়ে যাওয়ার একটা ভয়, যে আমার হয়তো সেই গুরুত্বটা থাকলো না আমার সম্পর্ক না থাকলে। আসলে আমরা ছোট থেকে না সম্পর্কে বাঁচতে শিখি। এটাও কিন্তু সমাজের আরেকটা নিয়ম, যে তুমি সম্পর্কের মধ্যে দিয়ে বাঁচবে, এবং সম্পর্কের মধ্যেই তোমার বিকাশ ঘটবে। এবং সেটা তোমার রক্ত মানে জন্মসূত্রে পাওয়া সম্পর্ক বা অন্য কোনো সম্পর্ক। জন্মসূত্রে পাওয়া সম্পর্ক আমাকে সামাজিক জীব হিসেবে তৈরি করছে, এবং অন্যান্য সম্পর্ক আমাকে হয়তো একটা বড় পরিধিতে এনে দাঁড় করিয়ে দিচ্ছে। কিন্তু সম্পর্কের মধ্যে বাঁচছি, এবং সেটা করতে গিয়ে যেটা হচ্ছে যে আমার নিজের সঙ্গে নিজের সম্পর্কটা কোথাও হারিয়ে যাচ্ছে। আমার আমার সেলফের সঙ্গে, আমার ভেতরের আমি যে মানুষটা, আমার স্বয়ের সঙ্গে আমার সম্পর্ক কোথাও হারিয়ে যাচ্ছে। আমি নিজেকে খুঁজতে পারছি না, আমার ভালো লাগা মন্দ লাগাগুলো আমি হারিয়ে ফেলছি, বা সেগুলো ঠিক করে অবয়ব দিতে পারছি না। আমি স্পেস দিতে চাইছি না অন্য মানুষটাকে। আমি মনে করছি যে সে সবসময় আমার সব কথা শুনবে। আমি তাকে যদি এক্ষুনি একটা হোয়াটসঅ্যাপ করে বলি আমায় একটা উত্তর দাও, সে তক্ষুনি উত্তর দেবে তার সমস্ত কাজ ছেড়ে। তারপরে তাকে আমি স্পেস দিচ্ছি না। আমি আমি চাইছি সে পুরো আমার মতন করে চলুক। কারণ সমাজ তো এটা শেখায় যে তুমি যখন কারোর প্রতি, এবং একটা অদ্ভুত জিনিস সমাজ শেখায়, একটা মনোগামীর জায়গাও সমাজে আসে। সেটা হয়তো সমাজ রক্ষার জন্য প্রয়োজন, কিন্তু সেটার জন্য সেখান থেকেও কিন্তু পজেসিভনেস একটা ভয়ঙ্কর ভাবে আসে, যে এই মানুষটা একমাত্র আমার। যেটা একদম প্রথমে লেলিন ভাই বললেন যে সিমন দে বোভারের যে উদাহরণটা দিলেন, এটা তো একটা বিশাল উদাহরণ। মানে ওইভাবে ভাবতে কটা মানুষ পারে? এবং ওইভাবে ভাবলে সমাজ আমাকে অ্যালাউ করবে তো? আহ আহ সত্যি কথা বলতে কি, যে এই যে সামাজিক নিয়মে কিন্তু আমরা একাধিক মানুষকে ভালোবাসতে পারি না, কারণ সমাজ আমাকে সেটা অ্যালাউই করবে না। কিন্তু আমার আমার ভেতরে যদি আমি ঈদের কথা বলি, আমার যে মানে যদি আমি সাইকো অ্যানালিসিসের জায়গা থেকে ঈদের কথা বলি, সেখানে কিন্তু আমি একাধিক মানুষকে ভালোবাসতে পারি। কিন্তু সমাজ সেটা আমাকে অ্যালাউ করবে না। সমাজ বলবে এটা করলে সমাজ রসাতলে যাবে, হয়তো যাবে। তার ফলে সামাজিক দায়িত্ব পালন করার জন্য আমি মনোগামীটাকে আনছি এখানে, এবং সেখান থেকে আবার আপনার কিন্তু চলে আসছে রিপ্রোডাকশনের জায়গা, যদি বৈবাহিক সম্পর্ক হয়। এবং সেখান থেকে বৈবাহিক সম্পর্ক হলে তার একটা উচ্চতর জায়গা, এবং লিভ ইন রিলেশনশিপ হলে তার একটা নিম্নতর জায়গা, এবং অন্য রকমের পছন্দের যদি সম্পর্ক হয়, যদি নন নর্মাটিভ সম্পর্ক হয়, সেটা আবার অন্য রকমের একটা জায়গা। ফলে এই যে কোন সম্পর্কটাকে আমি সোশ্যালি, সামাজিক ভাবে উচ্চতর জায়গায় রাখবো, সেখানে একটা হায়ারার্কি তৈরি হয়ে যাচ্ছে। এবং ওই হায়ারার্কিতে আমি নিজের জায়গাটা অক্ষত রাখার জন্য কিন্তু ইঁদুর দৌড়ে নাম লিখিয়ে দিচ্ছি। এবং সেখান থেকে আমি আমার পার্টনারকে স্পেস দেবো না। আমার পার্টনারের কনসেন্টের কোনো দাম আমার কাছে নেই। আমার পার্টনারের, আমি কোনো কিছু করছি আমার পার্টনারের সঙ্গে, সেখানে তার সম্মতি আছে কিনা আমি জানছি না। বা আমার পার্টনারের সঙ্গে আমি আরো 5 জনের সঙ্গে বন্ধুত্ব হয়তো রাখছি, সেখানে আমার পার্টনারের সম্মতি আছে কিনা আমি জানছি না। আমি স্পেস দিচ্ছি না, আমি সম্মতির জায়গাটা বুঝছি না। এই দুটো আমার মনে হয়, আমি অ্যাজ আ মানে মানসিক স্বাস্থ্য কর্মী, আমি মানসিক স্বাস্থ্য কর্মী বলতেই নিজেকে পছন্দ করি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই দুটো জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, যে আমি প্রথম কথা মানুষকে রেসপেক্ট দিচ্ছি না। আমি মনে করছি সে তো আমার নিজের জিনিস, তাকে রেসপেক্ট দেওয়ার আমার কি আছে? আমি যা বলবো সে তাই করবে। এবং সেখানেই যখন সেটা করছে না, কারণ সে তো একটা ভিন্ন মানুষ, তার আজকে এই সিনেমাটা দেখতে ইচ্ছে নাই করতে পারে, যে সিনেমাটা আমার দেখতে ইচ্ছে করে, কিন্তু আমি বলছি তোমাকে দেখতেই হবে এটা। বা আমার মনে হচ্ছে যে বা আমাকে এই এই রান্নাটা করে খাওয়াতেই হবে, এখানে কিন্তু আমি লিঙ্গ আনছি না। কারণ আজকালকার দিনে যদিও স্ট্যাটিস্টিক্স মানে নারীর জায়গাটা অনেক বেশি করে তুলে ধরে, সাবমিশনের জায়গাটা, কিন্তু পুরুষদের ক্ষেত্রে অনেক অনেক ভাবে এ ধরনের হেনস্থা হতে হয় সম্পর্কের মধ্যে থেকে। এবং কাউন্সেলিং এর মাধ্যমে যেটা আমার বাস্তব অভিজ্ঞতা, সেখানে কিন্তু ভীষণ ভাবে এই ভুল বোঝাবুঝি মেয়েদেরও যেরকম কষ্ট দেয়, ছেলেদেরও সেরকম কষ্ট দেয়। যে কোনো লিঙ্গের মানুষকেই কষ্ট দেয় যদি না সে নিজেকে প্রকাশ করতে পারে। একটা সম্পর্কে একটা কথা আমরা বলি যে
ডোন্ট ফল ইন লাভ, রাইজ ইন লাভ। প্রেমে পড়ো না, প্রেমে ওঠো, প্রেমে উত্তরণ হোক। এটা কাব্যিক কথা, কিন্তু এটা তো ঠিকই যে আমি ভালোবাসার মধ্যে দিয়ে যদি নিজের প্রকাশ ঘটাতে না পারি, তাহলে তো আমার সেই ভালোবাসাটা আমাকে কণ্ঠরুদ্ধ করে দিচ্ছে। তো সেখান থেকেই আমার মনে হলো যে, আমি জানি না আমি উত্তরটা দিতে পারলাম কিনা, কিন্তু আমার মনে হলো যে এই সামাজিক নিয়মগুলো আমাদের এভাবে কিন্তু পরিচালনা করে, একটা হায়ারার্কি তৈরি করে, আমাদের নিজের ভালো লাগার, আমাদের নিজের ইচ্ছের প্রকাশ ঘটাতে দেয় না, একটা বিশেষ নিয়মে চলতে শেখায় আমাদের। এবং সেটারই প্রতিফলন হয় কিন্তু আমাদের পার্সোনাল ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও। এবং আমরা স্পেস দিই না, আমরা বাউন্ডারি মানি না, অন্য মানুষের বাউন্ডারির মধ্যে আমরা ঢুকে যাই, আমরা এনক্রোচ করি, তাকে শ্বাস নিতে দিই না, এবং ভাবি ওটাই বোধহয় ভালোবাসা। আমরা তাকে এত বেশি মানে অতিরিক্ত খেয়াল রাখতে শুরু করে দিই। তা সে কোথায় যাচ্ছে বারবার ফোন করে খোঁজ দিচ্ছি, তুমি কোথায় আছো, তুমি কখন বাড়ি ফিরবে, তুমি কার সঙ্গে আছো, ভিডিও কল করে দেখা হচ্ছে তুমি ঠিক জায়গায় পৌঁছেছো কিনা, আমি তো চিন্তিত তোমার জন্য, তুমি ঠিক করে পৌঁছেছো তো। এই যে সারাক্ষণ আমরা করতে থাকি, এটা কিন্তু মানে সম্পর্কে থাকাকালীন যে কোনো মানুষই করতে পারে একে অপরের সঙ্গে, কিন্তু ওই স্পেসও দিই না, বাউন্ডারি চিন্তাটাও করি না। আমি আপাতত এইটুকুনি বললাম। চমৎকার দিদি। এখানে একটু লেলিন ভাইয়ের কাছে আসছে ঠিক এই জায়গা থেকে, যে স্পেস দেই না বা বাউন্ডারি, এই জায়গাটাতে আমরা অনেক সময় দেখি যে আমরা একে অন্যের প্রতি প্রচন্ড রকম ইমোশনালি অ্যাটাচ হয়ে যাই, বা প্রচন্ড রকম নির্ভরশীল হয়ে পড়ি একে অন্যের প্রতি। এবং এইটাকে কিন্তু আমরা খুব পজিটিভলি নেই, যে হ্যাঁ তাদের দুজনের বন্ডিং খুব সুন্দর, এবং খুব একে অন্যের প্রতি ভয়াবহ রকম নির্ভরশীল, এবং সোসাইটিতে এটাকে খুব পজিটিভলি নেওয়া হয়। আহ, এই এই জায়গাটাকে একটু আমি লেনির কাছ থেকে শুনতে চাচ্ছি। ধন্যবাদ। একটি বিষয় আমাদের মনে রাখা দরকার, আমরা যে কাজগুলো করি এটিকে আমরা আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে করি, নাকি আমাদের করিয়ে নেয়। যেমন ধরা যাক, আমি জন্মগ্রহণ করেছি আমার ইচ্ছায় করিনি, আমার ধর্মটি আমার ইচ্ছায় হয়নি, আমার নামটি আমার জাতীয়তাটি আমার ইচ্ছায় হয়নি। আচ্ছা, আমি যে ভাবি মানে থট প্যাটার্ন যেটা, এটি আমার ইচ্ছায় হয়নি, কারণ আমার চারপাশের যে সামাজিক প্রক্রিয়া, সোশ্যাল প্রসেস, সেই প্রক্রিয়ায় আমাকে আমার থট প্রসেসটা, চিন্তার প্রক্রিয়াটাও গড়ে দিয়েছে। এখান থেকে যেটি হয়, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এই যে স্পেস না দেয়া, মালিকানার বোধটি, অথবা একজন আরেকজনের পেছনে লেগে থাকা, তাকে শ্বাস নিতে সময় না দেয়া, অথবা দুজনের একজন অন্য কারোর সাথে কথা বললে, অথবা আরেকটু ঘনিষ্ঠ হলে যে মহাভারত অশুদ্ধ হয়ে গেল, এই ভাবনাটা কিন্তু সে সোশ্যাল প্রসেসেরই, সামাজিক প্রক্রিয়ারই একটি অংশ। তার মানে সামাজিক প্রক্রিয়া এটাকে এভাবে ধরে নেওয়া হচ্ছে। আমরা মুক্ত মানুষ, মুক্ত মানুষের ভালোবাসা, এগুলো তো একটু আগে আমি যেটা বললাম, এটি আমাদের কনসেপচুয়াল, আমাদের ধারণাগত অর্জন মাত্র। এই এই জায়গাটায় পৌঁছানোর জন্য মানব মানব সভ্যতাকে আরো অনেক অনেক বেশি পথ হাঁটতে হবে। কারণ এই যে সম্পর্কের ভেতরের যে রসায়নের ভেতরে যে একটি ইন্ডিভিজুয়াল ব্যক্তি, সে যে পুরোপুরি আলাদা অন্যের থেকে, এই ধারণাটা কিন্তু এখনো মানব সমাজে এখনো কিন্তু পরিপূর্ণ না। না এই কারণে ধরা গেল, আমি বাংলাদেশের মানুষ, আমি চাইলেই কিন্তু আমার নাগরিকত্ব আমি বদলাতে পারি না। আমি এখান থেকে নেপাল অথবা ভারতে যাব, আমার পাসপোর্ট লাগে। এটা তো লাগার কথা না কেন? আমি তো মানুষ, পৃথিবীর সব মানুষের মতোই আমি মানুষ। তার মানে আমার হিউম্যান সিভিলাইজেশনের যে জার্নিটার ডাইরেকশনটা আমরা এখন বুঝতে পারছি, মানুষের মুক্তি। কিন্তু সেটি পেতে গেলে অনেক সময়ের দরকার, এবং এই মানুষের মুক্তির সাথে কিন্তু এই যে ব্যক্তিগত সম্পর্কের মুক্তিটা ওতপ্রোতভাবে জড়িত। দেখুন, আজ থেকে খুব বেশি বছর আগে না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে গিয়েছেন বগলে কতগুলি পুঁথি নিয়ে। সেই পুঁথিগুলোর মধ্যে মনু সংহিতাও রয়েছে, আরো কিছু পুঁথি রয়েছে। সেখানে আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা বিধবা মেয়েটাকে বিয়ে দিতে পারি কি পারি না। এবং ঈশ্বরচন্দ্র পুঁথি খুলে দেখালো যে বৈদিক যুগ থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত একটি বিধবা মেয়েকে বিয়ে দেওয়া যেত। অথচ আধুনিক ভারতবর্ষে এটাকে, এই আইনটা করার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি পরিমাণ কাঠখড় পোড়াতে হলো। অথবা একইভাবে
সতীদাহ, যেগুলো ওপেনলি প্রকাশ্যে বর্বর পৈশাচিক, সেই আইনটা বদলাতে গিয়েও তাকে যুদ্ধ করতে হলো। তার মানে হচ্ছে সামাজিক পরিবর্তনের জন্য মানুষকে অনেক দূর হাঁটতে হবে। তো আমরা ব্যক্তি পর্যায়ের যে পরিবর্তনগুলোর কথা ভাবি, এই জন্য হয়তো সভ্যতাকে আরো আরো অনেক বছর সামনে চলতে হবে। জি, আমি আপাতত শেষ করছি। আচ্ছা দিদি ভাই, দিদির কাছে একটু আসছে একটা প্রশ্ন। আমি আমাদের আসলে সময়ও প্রায় শেষের দিকে চলে আসছে, তো এইখানে একটা প্রশ্ন নিচ্ছি। একটা প্রশ্ন আসছে যে ভালোবাসার ক্ষেত্রে প্যাট্রিয়ার্কের যে হ্যাজিমনি, সেটা নিয়ে শুনতে চাচ্ছে নাকি? আহ, মানে পেট্রিয়ার্কি হেজিমনি কিভাবে কাজ করে ভালোবাসার ক্ষেত্রে, তাই কি? হ্যাঁ, উম, ভালোবাসার ক্ষেত্রে প্যাট্রিয়ার্কের হেজিমনিটা কিভাবে কাজ করে? হ্যাঁ, হ্যাঁ। পেট্রিয়ার্কাল হেজিমনি তো একভাবে বলে যে উম, সমাজে পুরুষের ক্ষমতা একটু হলেও বেশি, এবং সেই সূত্র ধরে পলিটিক্স অফ রিপ্রোডাকশনের কথা কিন্তু বলে, পলিটিক্স অফ প্রক্রিয়েশন, যে আহ, এবং সম্পর্কের মধ্যে এই পেট্রিয়ার্কাল হেজিমনি যেহেতু মালিকানার কথাও বলে, এবং তার একটা রূপ হয় বৈবাহিক সম্পর্ক, এবং বিয়ে হয়ে গেলে যেন একটা অদ্ভুত মালিকানাটা যেন আরেকটু বেড়ে যায়। এবং যেহেতু সমাজ পুরুষকে একটু হলেও বেশি ক্ষমতা দিয়ে রেখে দিয়েছে, সেটা আমরা পছন্দ করি চাই না করি, সব পুরুষরা সেটা নেন কি না নেন, সব পুরুষরা নেন একদমই আমি সেটা বলছি না, কিন্তু কিছু কিছু পুরুষ তো নেন, কারণ সমাজের এই আহ মানে এই দেওয়ার জায়গাটা আছে। তো সেখান থেকে কিন্তু নারী পুরুষের সম্পর্কটাকেই আহ সমাজ আহ একমাত্র নর্মাটিভ সম্পর্ক হিসেবে দেখে, আমাদের পিতৃতান্ত্রিক সমাজ। এবং সেখান থেকে তারপরে তারা বলে যে নারী পুরুষের সম্পর্ক হলে এবং তাদের তাদের বাচ্চা হবে, এবং বাচ্চা হলে সমাজ হৈ হৈ করে চলবে, কারণ সেই বাচ্চার জন্য জিনিসপত্র কেনা হবে, সংসার তৈরি হবে, ফলে বাজার বাজার অর্থনীতি ভালো করে চলবে। সেই বাচ্চা একটা তৃতীয় ব্যক্তি তৈরি হবে ভোট ব্যাংক জোরদার করার জন্য, ফলে রাজনীতিও ভালো করে চলবে এবং সমাজও ভালো করে চলবে, কারণ সমাজ এভাবেই এগিয়ে যাবে পিতৃতন্ত্র এবং বিষমকামী সম্পর্কের হাত ধরে। তো মানে পেট্রিয়ার্কাল হেজিমনি এই একভাবে কাজ করে। এবং পেট্রিয়ার্কাল হেজিমনি কোথাও গিয়ে এটা বলে যে আহ নারীদের স্থান ঘরের মধ্যে, তারা ঘর সামলা, তাদের নিজেদের অধিকার নিয়ে খুব মাতামাতি করার দরকার নেই, তাদের নিজেদের অধিকার নিয়ে খুব মাতামাতি করার দরকার নেই। এবং তারা সমাজের নিয়ম মেনে চলুক, এবং সমাজের নিয়ম কিন্তু তৈরি করছে কিছু মানুষ যারা পিতৃতান্ত্রিক নিয়মগুলোকে মেনে চলে। তার ফলে ভালোবাসাটাও তো সেভাবেই, মানে সেভাবেই কি বলবো, সেভাবেই আকার নেয়, সেভাবে সেই আকার প্রাপ্ত হয়। এবং সেখানে অন্য রকমের লিঙ্গ যৌনতার যে প্রকাশ, সেটাকে একদম ঠেলে প্রান্তে সরিয়ে দেওয়া হয়। এবং মনোগামীর কথা বলা হয় মনোগামী, এবং মনোগামী কিন্তু একটা অদ্ভুত জিনিস, সমাজ চালানোর জন্য কতটা প্রয়োজন সেটা নিশ্চয়ই তর্ক সাপেক্ষ, কিন্তু মনোগামীর মাধ্যমে যেটা হয় যে মালিকানাটা আরো বেশি সুদৃঢ় হয়। এবং ওই একদম লেখাপড়া করে বিয়ে, এবং এখন লিভ ইন রিলেশনশিপও প্রচুর হয়, সমাজ যে একবারে বদলাচ্ছে না তা নয়, পিতৃতন্ত্রে আমরা প্রশ্ন তুলছি, পিতৃতন্ত্র হয়তো কিছুটা চেষ্টা করছে নিজের আকার অন্যরকম ভাবে বদলানোর, কিন্তু নর্মটা তো থেকেই যাচ্ছে, ওই ভিতটা তো থেকেই যাচ্ছে, যেখানে বলছে যে পুরুষ একটু হলেও নারীর থেকে ওপরে, পুরুষ হলো কি সুপ্রিম, সেই জায়গা তো বলছে। এবং তার ফলে সেখান থেকেই কিন্তু এইভাবে বিষমকামী মনোগ্যামাস একটা সমাজের তৈরি করছি আমরা, যেটা আমাদের পুষ্ট করছে অর্থনীতি, রাজনীতি এবং সমাজকে, এবং অন্য যা কিছু অন্য এক্সপ্রেশন, অপশন, চয়েস, এই জিনিসগুলোকে দম বন্ধ করে মেরে ফেলা হচ্ছে। এবং এখান থেকে সম্পর্ক, এবার যেহেতু পিতৃতন্ত্র একটা স্ট্রাকচারের কথা বলছে, স্ট্রাকচারের প্রয়োজন আছে, সব স্ট্রাকচার চলে গেলে আমরা কি করে থাকবো আমরা নিজেরাও জানি না, কিন্তু পিতৃতন্ত্র যে ভীষণ শক্ত স্ট্রাকচারের কথা বলছে, সেই স্ট্রাকচারে কিন্তু সম্পর্কের যে ফ্লুইডিটি, সেটা কিন্তু আমরা কেউ মানছি না, সম্পর্কটাকেও ভীষণ একটা শক্ত স্ট্রাকচারে বেঁধে ফেলছি, এবং সেখানে কোথাও গিয়ে কিন্তু সেলফ এক্সপ্রেশনের জায়গা একদম কমে যাচ্ছে। একটা জিনিস কিন্তু ভাবলে বোধহয় ভালো, বোধহয় সুবিধা হয়, যেটা কাজের ক্ষেত্রে আমরা বলি যে সম্পর্ক কিন্তু কিছুটা তরলের মতন, সেটা প্রবহমান, এবং সেটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে। এবং তার মানেই যে সেটা পুরোটা নাকচ হয়ে গেল তা কিন্তু নয়। সম্পর্ককে আমি একটা ডেফিনেশনে যদি আটকে দিই, তাহলে কিন্তু সেই ডেফিনেশন অনুযায়ী সম্পর্ক না চললেই আমার মনে হবে সব গেল। কিন্তু আমি যদি একটু ফ্লেক্সিবল জায়গা রাখি,
তাহলে কিন্তু এই সব গেল ভাবটা, এই যে বেদনা, সেই বেদনাটা হয়তো অতটা হবে না। ভালোবাসার হয়তো একভাবে না থাকলেও আরেকভাবে থাকবে, আরেকভাবে প্রবাহিত হবে, আরেক রকম ভাবে একসঙ্গে বাঁচতে শিখবো। যাপনের ডেফিনেশনটা হয়তো কিছুটা বদলাবে, কিন্তু সেটা হয়তো অনেক বেশি ইনক্লুসিভ হবে, অনেক বেশি। এই পেট্রিয়ার্কি কিন্তু, পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা কিন্তু ইনক্লুসিভিটির কথা খুব একটা বলে না, কারণ স্ট্রাকচারটা এতটাই শক্ত যে সবাইকে ঢুকতে তো দেবই না সেখানে। যারা নিয়ম মেনে চলবে তারাই ঢুকবে, আর যারা নিয়ম মানবে না তাদের একদম বাইরে বের করে মার্জিনে রেখে দাও, এবং তাদের মার্জিনেই রাখো, তাদের বের করে ফেলে দেবো না, কিন্তু বলবো তোমরা ওখানে থাকো, কারণ তোমরা ওখানে থাকারই যোগ্য, তোমরা নিয়ম মানছো না। এবং আমরা যারা নিয়ম মানছি তারা মেন, কোট আনকোট মেন স্ট্রিমে থাকবো। এই বিভেদ তৈরি হচ্ছে। এবং ওই ফ্লুইডিটি, ডাইনামিক যে সম্পর্ক, মানে সম্পর্কের যে ডাইনামিক ভাব, সদা পরিবর্তনশীল এবং বিভিন্ন রকম ভাবে তার সৌন্দর্য আস্বাদন করার জায়গাটা কিন্তু আমরা কোথাও হারিয়ে ফেলছি, অত নিয়মের মানে নিয়মের যে জালে জড়িয়ে পড়ে। আমার মনে হয় এভাবেই ভালোবাসার উপরে প্রভাব বিস্তার করে পিতৃতন্ত্র। আমি একটা না কোট পড়তে আমার খুব ইচ্ছে করছে, একটা কার্ল রজার্স এর, উনি ক্লায়েন্ট সেন্ট্রিক অ্যাপ্রোচ নিয়েছিলেন, ওনার একটা কোট আছে, আমি পড়েই বলছি। উনি বলছেন, পিপল আর জাস্ট অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ সানসেটস ইফ আই ক্যান লেট দেম বি. When I look at a sunset, I don't think myself as saying, soften the orange a bit on the right side, right side, right hand corner. I don't try to control a sunset. I I look at it with awe as it unfolds. এই যে তাকে তাকে আস্বাদন করাটা আমরা ভুলে যাই, আমরা সবসময় মনে করি আমার মতন করে সানসেটটাকে একটু, মানে সানসেটকে করতে পারি না, কিন্তু সম্পর্কটাকে একটু আমার মতন করে গড়ে নেব। এই গড়ে নিতে গেলেই কিন্তু মুশকিল, কন্ট্রোল চলে আসে। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা কন্ট্রোলের কথাটাই বলে। আম, আসলে পিতৃতন্ত্রকে আমরা কোনো জায়গা থেকে বাদ দিতে পারি না, বারবারই কি পিতৃতন্ত্র বলি বা কর্তৃত্ববাদী বলি, এই জায়গাগুলো বারবারই চলে আসে। সেটা সম্পর্কে, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে, সম্পর্ককে আমরা আসলে এই এই জায়গাগুলো থেকে বাদ দিতে পারি না, এবং সেটা কোথাও আমাদের মগজে আসলে ঢুকে গেছে। এইখানে একটা প্রশ্ন আসলে এসেছে লেলিন ভাইয়ের কাছে, সেই প্রশ্নটা লেলিন ভাইকে করবো, সেই সাথে সাথে আমারও একটা প্রশ্ন আছে। দুটো প্রশ্ন আমি লেলিন ভাইকে, আমরা খুব মানে সময়ের সাথে আসলে এত এত প্রশ্ন আসে ভালোবাসা নিয়ে, তো এত অল্প সময়ের জন্য সেটা খুব খুবই সামান্য সময়। আচ্ছা, একজন প্রশ্ন করেছে পার্টিকুলারলি লেডির কাছে, আমরা যখন কাউকে ভালোবাসি তখন সেই মানুষটার বাইরে অন্য কাউকে চিন্তা করতে পারি না কেন? সেটা কি মনের খোরাক থেকে অথবা সামাজিক বাধা থেকে? এটা এই লেলিন ভাইকে উদ্দেশ্য করে এই প্রশ্নটা করা হয়েছে। আমরা বোধহয় একটু আলোচনাও করেছি এই জায়গাটা, তারপরেও আমি লেলিনের কাছে জানতে চাচ্ছি। এবং এটার সাথে আমি একটু যোগ করছি যে লেলিন ভাই শুরুতেই বলেছিলেন যে আমরা এতক্ষণ আসলে ভালোবাসা আলোচনা করতে গিয়ে বারবারই চলে যাচ্ছি সেই কর্তৃত্বপরায়ণ যে সোসাইটাল ব্যবস্থা বা সেই জায়গাটায় আসলে বারবার চলে যাচ্ছি। কিন্তু আমরা কিন্তু ভালোবাসার কথা যখন বলি তখন বলি যে আমার মন চাচ্ছে বা মন থেকে ভালোবাসছি। আবার আপনি শুরুতেই বলছিলেন যে শরীরের কথা। তো আসলে এই ভালোবাসার সাথে শরীর, মন বা সোসাইটি ঠিক কিভাবে কাজ করছে, বিষয়টা খুবই কনফিউজিং বা কনফ্লিক্টিং মনে হচ্ছে আমার কাছে। চলেন ভাই। হ্যাঁ, ধন্যবাদ। প্রথম প্রশ্নটার জবাবে যেটি বলছি সেটি হলো, আমরা আমাদের ভেতরে ভালোবাসাকে নিয়ে একটি ভাবনার আকার তৈরি করি, এবং সেই ভাবনার আকারটা আমরা যার উপর আরোপিত করি তাকেই কিন্তু আমরা সেটাকেই মনে করি আমার ভালোবাসার কেন্দ্রবিন্দু। এটা কিন্তু আমি মনে করছি, সে কেন্দ্রবিন্দু কিনা এটা কিন্তু সে কি অ্যাক্ট অথবা রিয়াক্ট করছে এটা কিন্তু আমি দেখছি না। ফলে আমি সেই এক কেন্দ্রিক ভালোবাসা দ্বারা পরিচালিত হই অথবা হতে চাই। এ কারণে একটি জায়গাকে আমরা ভাবি। দ্বিতীয় যে ব্যাপারটি, এটি আসলে একটা জটিল সামাজিক, মনোসামাজিক, মনোদৈহিক প্রক্রিয়া। আমি দুটো শব্দ বললাম, মনোসামাজিক, মনোদৈহিক প্রক্রিয়া। দেখুন, প্রথম কথা হচ্ছে এই ভালোবাসাবাসীর সম্পর্ক, এটি কিন্তু একটু আগে যেটি শ্রাবস্তিদি বললেন, যেটি কিন্তু কঠিন পদার্থ না, একটি তরল। প্রতিদিন এর গোড়ায় কিন্তু জল দিতে হয়, জল সিঞ্চন করতে হয় এটাকে বাঁচিয়ে রাখার জন্য, প্রাণবন্ত রাখার জন্য। একদা আমরা ভালোবাসিয়াছিলাম, এ কারণেই সারা জীবন একইভাবে সেটা প্রবাহিত হবে, এটি ঘটবে না যদি না
সেই ভালোবাসার গোড়ায় প্রতিদিন সার দেয়া, জল দেয়া, বাতাস দেয়া ইত্যাদি না হয়। এই জায়গাটায় হচ্ছে সামাজিকতা আমাদেরকে আটকে দেয় এই কারণে যে ভালোবাসা সবসময় প্রতিদিনই কিন্তু সৃজনশীল হতে হবে, সে নতুন রূপ পাবে। এই নতুন রূপ দেওয়ার জন্য মানুষের সৃজনশীল বুদ্ধিকে কাজে লাগাতে হয়। দেখুন, ভালোবাসার যৌনতা তো ভালোবাসার একটি অংশ, কিন্তু অনেকটা এরকম আমরা বলবো, যৌনতাকে যদি আমরা একটি মাটির সাথে তুলনা করি, সেই ভালোবাসাটা সেই মাটির মধ্যে জন্ম নিয়ে তার ফুলটা কিন্তু মাটির উপরে গিয়ে ফোটে, অর্থাৎ বোধের জায়গায় কিন্তু ভালোবাসা বিকশিত হয় বলেই কিন্তু ভালোবাসার সাথে শিল্পের সম্পর্ক গভীর। আমি রবীন্দ্রনাথের সেই লাইনটা বলছি যে শাখায় ফুল ফুটে না, ফল ধরে না একেবারে, তোমার এই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। অর্থাৎ ফুল ফল ভালোবাসার জন্য ঘটে। তো এই যে ফুলটি, এটি কিন্তু যদি আমি সেই মাটিটাকে প্রতিদিন পানি না দেই, সার না দিই, নিড়িয়ে আগাছাটাকে দূর না করি, তাহলে কি হবে? তাহলে কিন্তু ফুলটা দুর্বল হয়ে যাবে, ফুটবে না। এ কারণেই কিন্তু ভালোবাসাকে যদি কেউ সহজভাবে বলতে চায়, আসলে বলা সম্ভব না। আবার কেউ যদি জটিলভাবে বলতে চায়, এটাও বলা সম্ভব না। ভালোবাসা হচ্ছে, আমি ভিন্নভাবে বলি, এই অনন্ত বিশ্ব চরাচরে এক ফোঁটা বৃষ্টি পড়ে আমারই মাথায়। যার মাথায় ওই ভালোবাসার বৃষ্টিটি পড়ে, সে ভালোবাসাকে যেভাবে দেখে তার জন্য সেই ভাবটাই তৈরি হয়। কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল মানুষ, ব্যক্তি, তার বোধের মতো আরেকজন বোধ কারো হবে না। এই কারণেই কিন্তু এই শব্দটা পৃথিবীর ইতিহাসে, সভ্যতার ইতিহাসে মানুষ ভাষা আবিষ্কারের পরে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দগুলোর মধ্যে অন্যতম। কিন্তু তারপরেও কিন্তু এটি ক্লিশে না, মানে ক্লান্তিকর না, এটি বারবার উচ্চারিত হচ্ছে। পৃথিবীর সমস্ত কবি অথবা গায়ক অথবা শিল্পী ভালোবাসাকে নিয়ে গান, শিল্প রচনা করেছে। তারপরেও কিন্তু নতুন যে কবিতাটি লেখা হয়, নতুন যে গানটি তৈরি হয়, সেটা কিন্তু ক্লান্তিকর না, নতুনই বটে। ধরা গেল পৃথিবীতে 40,000 কোটি গান রচনা হয়েছে এ পর্যন্ত, কিন্তু 40,000 কোটির পরে যে গানটি রচনা হলো, সেটা কিন্তু আমার আপনার কাছে নতুন লাগে এই কারণেই যে রচনা করলো তার অনুভূতিটি তার মতো করে নিত। এই কারণেই ভালোবাসাকে কোনো ডাইসে, মানে ছাঁচে ফেলা যাবে না। এটি শরীর কেন্দ্রিক, আবার শরীর উত্তর বটে, শরীরকে কেন্দ্র করে আবার দেহ আতীত বটে। এখন কোনটা যে চূড়ান্ত, এটি নির্ভর করবে ওই মানুষের বুদ্ধিমত। ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে ঝামেলা তৈরি করে দুজন মানুষ একত্রিত হলো, দুজন মানুষের যে ইন্টেলেকচুয়াল হাইট, বুদ্ধির যে মানে স্তর, কখনো এক হতে পারে না। ফলে একজন যেভাবে দেখে অন্যজন সেভাবে দেখে না। এই এই দৃষ্টি দেখার পার্থক্যটা কিন্তু দুজনের মধ্যে একটি যন্ত্রণা যাতনা তৈরি করে। দুজন দুজনের জন্য অনুভব করে, কিন্তু এই দেখার অমিলটা তাদের মধ্যে যন্ত্রণা তৈরি করে। এই জন্যই কিন্তু ভালোবাসায় বেদনা অপরিহার্য। তারপরেও বলবো, ভালোবাসো, কথাটা কবিতা হয়ে উঠবে। আমি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ লেনি ভাই। শেষ প্রশ্ন শ্রাবস্তির কাছে, এই যে লেলিন ভাই বলছিলেন যে ভালোবাসলে প্রতিদিন তাকে জল দেওয়া, তাকে নার্চার করা, বা এই যে ভালোবাসার যে টানাপোড়েন বা বললো যে বেদনা অপরিহার্য, ঠিক কিভাবে আমরা এই জায়গাটা থেকে উত্তরণ করতে পারি, বা মানে ভালোবাসাকে কিভাবে আনন্দময় করতে পারি? কয়েকটা জিনিস, একটা তো হলো একে অপরকে সেই স্পেসটা দেওয়া, সেই জায়গাটা দেওয়া, এটা খুব দরকার। এবং আমার মনে হয় যে এখানেও আমরা দুজন মানুষের কথাই বারবার বলছি। এই ডেফিনেশন গুলোকে মাঝে মাঝে প্রশ্ন করা, আমি নিজের জীবনে সেটা মানি বা যাপনের মধ্যে আনি বা না আনি, এই যে দুজন, এই যে নারী পুরুষ, এই প্রশ্নগুলো, এই নিয়মগুলোকে মাঝে মাঝে প্রশ্ন করা দরকার। যে 3জন হলে কি হয়, 4জন হলে কি হয়, বা অন্য রকমের যৌনতা, লিঙ্গ যৌনতা হলে কি হয়। এই যে একটা 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 এক্সপ্লোর করার জায়গা, সেটাকে অ্যাকসেপ্ট করা এবং রেসপেক্ট করা। আমি নিজে যাপনে নাই আনতে পারি, কিন্তু অ্যাকসেপ্ট করা এবং রেসপেক্ট করা, নিজের পরিধি বাড়ানো। আমার ভালো লাগা যদি শুধু একটা মানুষ কেন্দ্রিকই হয়, তাহলে সেই মানুষটা তো শ্বাসরোধ হয়ে যাবে, তার সাফোকেটেড ফিল করবে। আমাকে আমার ভালো লাগা জিনিসগুলোও বাড়াতে হবে। আমার কি ভালো লাগে সেই মানুষটা ছাড়া তাকেও যেমন সেই জায়গাটা দিতে হবে। হয়তো আমার বাগান করতে ভালো লাগে,
আমি বাগান করব। আমার আমার মানে আমার জীবনে ভালোবাসার মানুষ এবং ভালোবাসাটা একটা অংশ হবে, আমার পুরো গোটা জীবনটা হয়ে যাবে না। তাহলে কিন্তু আমি সেই মানুষের চলে গেলে তো আমার সব শেষ, বা সেই মানুষের সঙ্গে আমার সংঘাত হলে তো আমি শেষ। তার ফলে কোথাও গিয়ে সেটা অংশ অংশ হিসেবে রাখা, আমার পুরো জীবনের একটা অংশ, খুব ইম্পর্টেন্ট অংশ, কিন্তু একটা অংশ। আমার অন্যান্য পরিস্থিতি মানে অন্যান্য জায়গাগুলোকে নিয়ে আসা, সেলফ কেয়ারটা খুব ইম্পর্টেন্ট এখানে, নিজের যত্ন নেওয়া, নিজের খেয়াল রাখা। এবং আমার মনে হয় যে ক্রিয়েটিভিটি খুব ইম্পর্টেন্ট, সৃজনশীলতা খুব খুব প্রয়োজনীয়। এবং নিজের একে অপরের সঙ্গে কথা বলার প্রয়োজন খুব দরকার। হয়তো আমার ঝগড়া হলো, রাগারাগি হলো, কিন্তু আমি যেন কথা বলতে পারি, আমার যেন ডায়লগটা বন্ধ না হয়ে যায়। আমি কথা বলবো, একসঙ্গে থাকতে হলে থাকবো, একসঙ্গে না থাকতে হলে থাকবো না, মিউচুয়াল রেসপেক্ট নিয়ে বেরিয়ে যাব। কিন্তু কথা না বলে বাইরে বেরিয়ে তারপরে যা ইচ্ছে তাই বলবো, সেটা বোধহয় রেসপেক্টে, ভালোবাসলে তো শ্রদ্ধাও করতে হয়, শ্রদ্ধাও থাকা দরকার। ভালোবাসার একটা বড় বড় পিলার কিন্তু ট্রান্সপারেন্সি, একে অপরের মধ্যে স্বচ্ছতা, একে অপরের প্রতি শ্রদ্ধা, এগুলো থাকা দরকার। ট্রান্সপারেন্সি মানে কিন্তু আবার এই না, স্বচ্ছতা মানে কিন্তু এই নয় যে আমি আমার ব্যক্তিগত সবটাকে বলে দিচ্ছি। আমার আমার ব্যক্তিগত কিছু জিনিস থাকবেই। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা খুব ভালো পংক্তি মনে পড়লো, যে যা কিছু ব্যক্তিগত তাহাই পবিত্র। পবিত্র খুবই খুবই একটা বড় সড়ো লোডের কথা। পবিত্র না হলেও ব্যক্তিগত কিছু জিনিস থাকে যেটা সুন্দর, ফলে আমি সবটাকে নাই বলতে পারি, কিন্তু আমি তার সঙ্গে যেই ভাবে আছি সেখানে একটা স্বচ্ছতা, নিজের খেয়াল রাখা, তাকে তার পরিধি দেওয়া, তাকে তার স্পেস দেওয়া, নিজের পরিধি বাড়ানো, এবং ডায়লগ, এই কটা জিনিস বোধহয় আমার মনে হয়, ওই যে জল দেওয়া, সার দেওয়ার কথাগুলো যেগুলো বলছি, সেগুলো মনে হয় এখানে আমার খুব দরকার। এবং কিছুটা হবি, আমার নিজের পছন্দসই কিছু কিছু কাজ আমি করব, যাতে আমি সেগুলো নিয়েও তো তার সঙ্গে কথা বলতে পারি। যে আজ জানো তো আমি এই এই গাছটা পুঁতলাম, বা আজ জানো তো আমি এই ছবিটা আঁকলাম, বা এই বইটা পড়লাম, বা এই সিনেমার লিস্ট বানিয়েছি দেখবো বলে। এবং যে যেরকম একে নিজের নিজের পরিধি বাড়াবো, সেরকম কিন্তু কিছু কমন পরিধি, কমন পছন্দের জিনিসও থাকা দরকার। যে একসঙ্গে একটা সিনেমা দেখলাম, বা একসঙ্গে কিছু গল্প করলাম। মানে সারাক্ষণ যেটা লেলিন ভাই একটু বললেন, যে শারীরিক সম্পর্কটাই যে সব, তাও তো নয়। ফলে সেটা ছাড়াও যে আমি শুধু গল্প করতেই চাইছি তার সঙ্গে, গল্প করে আমার ভালো লাগছে, আমার তার তার সান্নিধ্যটাই আমার ভীষণ ভালো লাগছে। সান্নিধ্যর বিভিন্ন ধরন, বিভিন্ন লেয়ার এক্সপ্লোর করাটা খুব ইম্পর্টেন্ট। এবং ওই পজেসিভ না হয়ে যাওয়া, নিজেও শ্বাস নেব, তাকেও খোলা বাতাসে শ্বাস নিতে দেবো। আমি একটা কথা মানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গানের দুটো পংক্তি না বলে আমার শান্তি হচ্ছে না, আমার খুব পছন্দের। এবং আমার মনে হয় সেটা মানে সেটা আমার পুরো বক্তব্যটাকে রাউন্ড আপ করবে। যে ওই গানটা, যে তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। এখানে ত্রিভুবনেশ্বর যে কেউ হতে পারে, আমার ভালোবাসার মানুষ, আমার ঈশ্বর, আমার আল্লাহ, আমার আমাকে যিনি জন্ম দিয়েছেন তিনি, যে কেউ হতে পারে। এবং তারপরে যেটা বলছেন, যে আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। এই এই যে বিচিত্রতার যে একটা পরিসর, এইটা মাথায় রাখা বোধহয় দরকার, এবং সেটা সর্বক্ষেত্রেই। আমি এত অব্দি বলছি। আমি একটা লাইন বলবো কি? হ্যাঁ লিলিন ভাই অবশ্যই। আমি আমি একটা লাইন বলছি, সেটি হ্যাঁ, হচ্ছে, আপনি একটা লাইন বলবেন লিলিন ভাই, কিন্তু তার আগে আমার একদম শেষ একটা প্রশ্ন আসলে এসেছে, সেটা আমি সেই প্রশ্নটা করে আপনার লাইনটা বলে আমরা শেষ করব এই আজকের পর্বটা। আর সেটা হচ্ছে যে প্রত্যাশা এবং প্রাপ্তির হিসেবটা আমরা কিভাবে মিলাবো, এটা আচ্ছা, হ্যাঁ, এই আমার উত্তরটা কথাটা নিয়ে ওটাই আপনার। ছিল। হ্যাঁ। প্রত্যাশা অসীম, প্রাপ্তি সসীম, এ দুয়ের কখনো মিল ঘটবে না। ঘটবে না বলেই মানুষের মধ্যে বেদনা থাকবে, বেদনা থাকবেই বলে সভ্যতা সামনে যাবে। যেদিন এই বেদনাটা থাকবে না, সেদিন পৃথিবীটা স্বর্গ হবে। মানুষেরা স্বর্গলোকের স্বপ্ন দেখে, কিন্তু যেতে চায় না, সে পৃথিবীতেই থাকতে চায়। এই বেদনার বোধ তাকে সামনে বারবার নিয়ে যায়। এটা হচ্ছে মানুষের, এই বোধটা হচ্ছে মানুষের সামনে চলার উদ্দীপক বা ড্রাইভ। এজন্য প্রত্যাশা এবং প্রাপ্তির এই অমিল বারবার আমাকে নতুন মিলের দিকে নিয়ে যায়, যেটাকে আমরা বলি ড্রাইভ বা উদ্দীপক। মানুষ যেখানে মানে অবিচ্ছিন্ন সুখ, তার নাম স্বর্গ, সেটা ক্লান্তিকর। বেদনা, বেদনার পরে প্রাপ্তি, প্রাপ্তির পরে বেদনা, এই যে ঘুরে ঘুরে জীবন, এই জন্যই হচ্ছে জীবন এত মধুর, শেষ হয়েও হয় না। এবং আমরা বারবার তাই ভালোবাসি এবং ভালোবাসতে চাই। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ লেলিন ভাই এবং শ্রাবন্তী দি, অসম্ভব সুন্দর আলোচনা করার জন্য। যদিও মনে হচ্ছে যে আরো আলোচনা করতে পারলে আরো ভালো হতো, কিন্তু আমাদের সময়টা আসলে শেষ হয়ে গেছে। যারা আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং শ্রাবন্তী দি এবং লেলিন ভাইয়ের কথার সাথে সুর মিলিয়ে আমি বলবো যে আহ নিজেও ভালো থাকুন, সঙ্গীকেও ভালো থাকতে দিন, নিজেও শ্বাস নিন, সঙ্গীকেও শ্বাস নিতে দিন। ভালো থাকুন সবাই। বেদনাও থাক, ভালোবাসাও থাক। অসংখ্য ধন্যবাদ শিমুল এবং লেলিন ভাইকে এবং যারা সবাই ধন্যবাদ শুনলেন আপনাকেও। সবাইকে। কলকাতাকে ঢাকার শুভেচ্ছা পৌঁছে দিচ্ছি। ধন্যবাদ। আমিও ঢাকা থেকে